হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। রাজ ভাবতেই পারেনি যে তানহা তাকে এত বড় একটা মিথ্যা কথা বলবে, যার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে। যে মিথ্যে কথার জন্য রাজ ঠিকমতো ঘুমাতে পারেনি 2 দিন ধরে। তাহলে চলুন ফাহিম কি বলেছে তা শুনি। ভাবির আগের বাসা হচ্ছে তারা জায়গায়। তার আব্বু আম্মু সহ তারা বর্তমানে আমাদের এইখানেই থাকে। আর ভাবির কোনো ভাই বোন নেই, তিনি একা। আব্বে হালা এইগুলা পরে বল, আগে বল তার বয়ফ্রেন্ডের কি খবর? তার বয়ফ্রেন্ডের কথা শুনলে তুই সেন্স হারিয়ে ফেলতে পারিস। কি এমন কথা যা শুনে আমি অজ্ঞান হয়ে যেতে পারি? ভয় পাবি না তো? রাজ কখনো কাউকে ভয় পায় না, এখন বল। কথাটা হচ্ছে ভাবির কোনো বয়ফ্রেন্ড নাই। ভাবি তোকে মিথ্যা কথা বলেছে। আব্বে হালা, তোরে মারতে যে পরিমাণে মন চাইতেছে, মনে হয় মেরে গুলিস্তানে এর মোড়ে তোরে ফেলে দিয়ে আসি। এই সামান্য একটা কথা এভাবে কেউ বলে? তোর হাসি বন্ধ কর। ভালোভাবে খোঁজ নিয়েছিস তো যে তাহার বয়ফ্রেন্ড নাই? আমার 20 বছরের অভিজ্ঞতা। বন্দুকের গুলি মিস যাবে, কিন্তু আমার তথ্য সঠিক হতে মিস যাবে না। তোরে তো আগেই বলছিলাম আমারও সন্দেহ আছে। হুম। আচ্ছা থাক, আমি আমার হবু বউ এর থেকে ঘুরে আসি। আচ্ছা যা। যাব কিভাবে? যেতেও তো ভয় করেছে। কেন ভয় করছে কেন? কেননা ওয়েট, তোকে বোঝাচ্ছি। রাজ কথাটা বলেই আবির আর ফাহিমকে কয়েকটা মেরে নেয়। রাজের মার খেয়ে ফাহিম বলল, আরে মামা হাঁকাও, মারছিস কেন? হাঁকাও না, তোরা কাল রাতে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেলি। পরে আমি কোনো রকম যান বাঁচিয়ে পালিয়েছি তানহার কাছ থেকে। তাহলে কথা তোর যাওয়া লাগবে না। না থাক, তোরা আমি গেলাম। কি আর করবে, সর্বোচ্চ 2টা থাপ্পড় মারবে। আর কি কথায় কথায় যে পরিমাণে থাপ্পড় মারে। আচ্ছা যা, বেঁচে থাকলে দেখা হবে। দোয়া করিস দোস্ত। তারপর রাজ আবির আর ফাহিম এর কাছ থেকে চলে আসে থানার উদ্দেশ্যে। থানায় যাওয়ার আগে একটা গোলাপ ফুল এবং একটা চিঠি আবার সাথে নিয়ে নেয়। রাজ থানার সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে তার সাহস হচ্ছে না। অতি কষ্টে বুকে 0.5 গ্রাম সাহস জুগিয়ে রাজ ভেতরে ঢুকে। রাজ সোজা তানহার টেবিলের সামনে এসে গোলাপ ফুল আর চিঠিটা ফেলে দিল। রাজ তানহার টেবিলে গোলাপ ফুল আর চিঠি ফেলে দিয়ে তানহার দিকে তাকিয়ে দেখে তানহার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। রাজের তো প্রাণ যায় যায় অবস্থা। রাজ তানহার দিকে রাগী দৃষ্টিতে দেখে। রাজ তানহার রাগী দৃষ্টি দেখে সুসুর করে থানা থেকে বেরিয়ে যেতে লাগলো। রাজ কয়েক পা হাঁটতেই তানহা তার সামনে চলে এলো। তানহার রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে রাজের দিকে। তানহার এভাবে তাকানো দেখে রাজ তার 2 হাত দিয়ে 2 গাল ঢেকে ধরে। এমন সময় তানহা রাজের কলার ধরে টানতে টানতে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। রাজকে জেলের ভিতরে ঢুকিয়ে তানহা রাজের সামনে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। রাজ ভাবতেই পারেনি এভাবে হঠাৎ করে তানহা তাকে থাপ্পড় মেরে দিবে। গালে হাত দিয়ে রাজ তানহার দিকে তাকিয়ে আছে। এমন সময় তানহা রাজকে রেগে বলল, কী রে, কাল তো ফোনে খুব উম্মা দিয়েছিলি, এখন থাপ্পড় খেতে কেমন লাগে? আর তুই কাল রাতে কী করলি? সিগারেট খাইয়ে আমাকে মারার প্ল্যান করেছিলি? আমি আবার মারার প্ল্যান কেমনি করলাম? আমার কাছে সিগারেট খেতে যেমন লাগে ঠিক সেটাই তো বলেছি। এখন আপনি যদি টান দেন সেটা কি আমার দোষ? সম্পূর্ণ দোষটা তো কারণ তুই আমাকে মিথ্যা কথা বলে সিগারেট খাইয়েছিস। মিথ্যা কথা কি আমি একা বলেছি? আপনিও তো মিথ্যা কথা বলেছেন। আমি আবার কখন মিথ্যা কথা বললাম? ওই যে 2 দিন আগে রাতে বললেন আপনার বয়ফ্রেন্ড আছে, এই কথাটা তো পুরাই মিথ্যা। মামা মানে তুই কিভাবে জানলি? হাঁকাও ঢপ মারতেছিস তাই না? আমি কেন ঢপ মারতেছি না? আপনার বিষয়ে সব খোঁজ খবর নিয়েছি আমি। তুই আমার খোঁজ খবর কেন নিবি? ভবিষ্যৎ বউ বলে কথা, একটু তো খোঁজ নিতে। একে তো কাল রাতে উম্মা উম্মাহ বলে বলে আমার রাগ উঠিয়ে, এখন কিন্তু রাগ উঠাবি না। উম্মা
মানে চুমু দিলে আবার রাগ ওঠে নাকি? চুমু দিলে তো রাগ ভাঙে। সেই চুম্মার এই জোর করে ফোনে উম্মা দেওয়া চুম্মা এক না। ওয়েট, দেখাইতেছি এক কিনা। কথাটা বলার সাথে সাথেই রাজ তানহার মাথার পেছনে হাত দিয়ে নিজের ঠোঁট এর সাথে তানহার ঠোঁট এক করে দেয়। রাজ আচমকা এমনটা করে বসে। তানহা তো ড্যাব ড্যাব করে রাজের দিকে তাকিয়ে আছে। রাজ এমনটা করবে তা কল্পনাতেও সে ভাবে না। রাজের তো সেই ফিলিংস হচ্ছে, আর তানহা তো শখ খেয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 1 মিনিট পর রাজ তানহাকে ছেড়ে দেয় এবং নিজের ঠোঁট মুছে নেয়। তানহা কিচ্ছু বলছে না, দাঁড়িয়ে আছে। এমন সময় তানহার হাত রাজের গালে চলে যায়। ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় রাজকে এবং কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। তানহা এভাবে বেরিয়ে যাওয়ার সময় রাজ পেছন থেকে বলে, চুমুটা কিন্তু সেই ছিল। ওই রকম কিস এর জন্য 2টা কেন 4টা থাপ্পড় খেতে রাজি প্রতিদিন। রাজের কথা শুনে তানহা কিচ্ছু বলল না, জাস্ট একবার রাজের দিকে তাকিয়ে বেরিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ চলে গেল, রাত প্রায় 11টা। এমন সময় তানহা রাজের সামনে এসে রাজেরকে ছেড়ে দিয়ে বলে, অনেক রাত হয়ে গেছে, বাসায় চলে যা, তোর আব্বু আম্মু চিন্তা করছে। কি ব্যাপার, হঠাৎ ছেড়ে দিচ্ছেন যে? ছেড়ে দিলেও দোষ, রেখে দিলেও দোষ। বেশি কথা না বলে চুপচাপ বাসায় চলে যা। কাহিনী কি বলুন তো? তখন থেকে আপনাকে অন্যরকম লাগছে। কেমন লাগছে? আমার গার্লফ্রেন্ড লাগছে। তোরে তো আমি। তুই যাবি এখান থেকে? এত রাগ দেখেন কেন? যাচ্ছি। রাজ আর কথা না বলে চলে যেতে লাগলো। রাজ কয়েক পা এগিয়ে আবার পেছনে এসে তানহাকে বলল, রাত তো অনেক হলো, আপনি বাসায় যাবেন? সেটা তোর ভাবতে হবে না, তুই যা, আমি একটু পরে যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করলাম, একটু পরে একসাথেই যাব। তুই যাবি নাকি? আবার জেলে ঢুকিয়ে দিব। যাচ্ছি। এত জেলে ঢুকাও, ভয় দেখান কেন? রাজ আর কোনো কথা না বলে থানা থেকে বেরিয়ে গেল। রাজ থানা থেকে বেরিয়ে বাসায় না গিয়ে সোজা অন্য জায়গায় চলে যায়। এদিকে রাজ বেরিয়ে যাওয়ার পর তানহা টেবিলে বসে শুধু রাজের কথাই ভাবতে থাকে। তানহা বর্তমানে রাজের কথাই ভেবে চলেছে সারাক্ষণ। সব সময় শুধু রাজের কথাই ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তানহা সব কিছু ভাবছে আর মুচকি মুচকি হাসছে। তানহা সব কিছু ভাবছে আর মুচকি মুচকি হাসছে। পরিশেষে তানহা নিজের ঠোঁটে হাত আলতো করে হাত দিয়ে হেসে ওঠে। তানহা আর কিছু না ভেবে মুচকি একটা হাসি দিয়ে রাজের দেওয়া চিঠিটা আর ফুলটা যত্ন করে তুলে রেখে থানা থেকে বেরিয়ে আসে। বাসার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসে তানহা। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তখন তানহা বলল, আম্মু, দরজার কাছে বসে কি আমার জন্য অপেক্ষা করছিলে, নাকি যে কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা? অপেক্ষা না করে উপায় আছে? তুই যা শুরু করেছিস। আমি আবার কি করলাম? কি করেছিস মানে? কারণে অকারণে মানুষকে জেলে ঢুকিয়ে দিস, সবসময় চড়থাপ্পড় মারিস বিনা দোষে। আমি আবার কারে অকারণে জেলে ঢুকালাম? আর এসব কে বললো তোমায়? একটা ছেলে এসে তোর নামে এসব বিচার দিয়েছে, আর ছেলেটা ভেতরেই আছে। কে ছেলেটা? চলো দেখি। তানহা তার আম্মুর সাথে দরজা লক করে ভিতরে যেতে নেবে, এমন সময় কোথা থেকে যেন রাত চলে আসে তানহার সামনে আর বলে, আমি। তুই আমার বাসা পর্যন্ত চলে এসেছিস? তোরে তো আজকে কুচি কুচি করে কাটবো। দেখছেন আন্টি, বলছিলাম না? এখন বিশ্বাস হলো আমার কথা? এখন আম্মু কাছে, না হলে এতক্ষণ 2-4টা পড়ে যেত তোর গালে। বের আমার বাসা থেকে, বের হ। কি 2-4টা পড়ে যেত গালে? ওই যে আন্টি পাপ্পি দেওয়ার কথা বলছে, তখন একটা দিয়েছিল তো। কি বললি? আবার বল। তরে তো আমি আজকে কাঁচা চিবিয়ে খাবো। তানহা অনেক রেগে গেছে। তানহা রাজকে পিটাতে পিটাতে বাসা থেকে বের করে দেয় আর রাজের মুখের উপর অনেক রেগে দরজা লক করে দেয়। রাজ একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। রাজ তানহাদের বাসা থেকে নিজের বাসায় চলে আসে। কলিং বেল চাপ দিতে কিছুক্ষণ পর তার আম্মু এসে দরজা খুলে দেয়। রাজ তার আম্মুর হাতে রাতের খাবার খেয়ে সোজা রুমে চলে আসে।
রাজ রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখে রাত প্রায় 12:30 এর কাছাকাছি। রাজ আর কোনো কিছু না ভেবে তার জান্স মানে তানহার নাম্বারে কল দেয়। একবার রিং হতেই সাথে সাথে তানহা ফোনটা রিসিভ করে, যেন রাজের কলের জন্যই অপেক্ষা করছিল সে। তানহা কল রিসিভ করে বলে, কী রে, তোর কি লজ্জা শরম নাই? আজকে আবার ফোন করেছিস? বাহ, একবার কল দিতেই নাম্বারটা চিনে ফেললেন। ভালোবাসা না থাকলে এটা হয় না। নিশ্চয়ই নাম্বারটা সেভ করে রেখেছিলেন। মামা মানে আমি কেন তোর নাম্বার সেভ করতে যাব? আমার কি ঠেকা পড়ছে? ঠেকাই তো পড়ছে। মনে হয় আমার কল এর জন্যই অপেক্ষা করছিলেন। শুধু শুধু রাগ উঠাবি না। ফোন কাট, ছাগলের 1 নম্বর বাচ্চা। ফোন কি শুধু আমিই কাটতে পারি? আপনি পারেন না? আসল কথা হলো আমার সাথে কথা বলার ইচ্ছে জন্মেছে আপনার। রাজের কথা বলা শেষ হতেই তানহা ফোনটা কেটে দেয়। সাথে সাথেই রাজ আবার তানহাকে কল করে। তানহা ফোনটা রিসিভ করে রাগী গলায় বলে, কী রে ছাগলের 3 নম্বর বাচ্চা, আবার ফোন দিলি কেন? আপনি ফোনটা রিসিভ করলেন কেন? ঠিক আছে, তাহলে কেটে দিচ্ছি। এই না না, একটা জিনিস এখনো পাওয়া বাকি আছে আপনার। মানে? মানে হলো এই যে, যাও এবার ঘুমাও। তানহাকে কিছু বলার সুযোগ না দিয়ে রাজ ফোনটা কেটে দিল, কারণ এতক্ষণে বাংলার ঐতিহাসিক সব গালি রাজের শোনা হয়ে যেত। রাজ আর কোনো কিছু না ভেবে তানহার একটা ছবি বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে গেল প্রায় 3 মাস। এই 3 মাসে রাজ প্রতিনিয়ত তানহার পেছনে ঘুরঘুর করেছে। প্রতিদিন একটা করে চিঠি দেওয়া আর একটা করে গোলাপ দেওয়া, যেটা রাজের প্রতিদিনের রুটিন। এই 3 মাসে রাজ নিজেকে বিন্দুমাত্র চেঞ্জ করেনি। তানহাও রাজের ডাকে সাড়া দেয়নি। রাজ বুঝতে পারছে না তানহার মনে কি আছে। রাজ বুঝতে পারছে না তানহার মনে কি চলছে। তানহা কি রাজকে ভালোবাসে নাকি না, এটাই রাজ নিজে বুঝতে পারছে না। রাজ প্রায় সব সময় তানহাকে রাগিয়ে দেয়, যার ফলে রাজ ঠাস ঠাস করে থাপ্পড় খায়, কখনো প্রতিদিন। রাজ প্রায় সময় তানহাকে রাগিয়ে দেয়, যার ফলে রাজ ঠাস ঠাস করে থাপ্পড় এখনও খায় প্রতিদিন। তানহা মাঝে মধ্যে রেগে রাজকে জেলে ঢুকিয়ে দেয়, আবার কিছুক্ষণের মধ্যে কিছু একটা ভেবে ছেড়ে দেয়। কোনো সময় ভালোভাবে কথা বলে, তো কোনো সময় রাগী দৃষ্টিতে কথা বলে। এভাবেই চলে গেল 3 মাস। এই 3 মাসে রাজ তানহাকে একটুও দুর্বল করতে পারেনি নিজের ভালোবাসার প্রতি। 3 মাস পর রাজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ল সেই থানা মানে তানহার উদ্দেশ্যে। রাজের কাছে সকাল সকাল বলতে বেলা 10টা। রাজ একটা সিগারেট ধরিয়ে খেতে খেতে থানায় চলে এলো। রাজ আসার সময় প্রতিদিন এর ন্যায় আজও একটা ফুল আর একটা চিঠি নিয়ে এসেছে। রাজ সোজা তানহার টেবিলে গিয়ে গোলাপ ফুলটা আর চিঠিটা রেখে দিয়ে বলল, খুবই জরুরি কথা আছে আপনার সাথে। আমি জানি তুই কি বলবি, তাই সময় নষ্ট না করে এখান থেকে যা, আমার কাজ আছে। রাখুন আপনার কাজ। আমি আজ শেষবারের মতো বলছি, আমার কথাটা মন দিয়ে শুনুন। বল, কি বলবি? জানি না আপনি আমাকে ভালোবাসেন কি না, কিন্তু আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। আপনাকে কখনো ভুলতে পারবো না আমি। প্রায় গত 3 মাস ধরে আমি আপনাকে পাগলের মতো ভালোবেসে গেছি। তার বনি মনে আপনি আমাকে কিছুই বলেননি। আমি আর পারতেছি না এসব নিতে। আমি সোজাসাপটা কথা বলছি, আপনি আমাকে ভালোবাসেন কি না? এই 3 মাসে কি আমি আপনার মনে জায়গা করে নিতে পেরেছি, নাকি আপনার মন এখনো শূন্য? আমি কি আপনার মনে আমার ভালোবাসার সৃষ্টি করতে পেরেছি, নাকি আমি ব্যর্থ? আপনার কি এই 3 মাসে একবারের জন্যও মনে হয়নি আমি ভালোবাসার যোগ্য, নাকি আমি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমি কি এতটাই খারাপ যে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা নাই আমার? নাকি আমাকে রাস্তার ছেলেদের মতো মনে হয় আপনার? আমাকে কি একবার এর জন্যও বিশ্বাস করা যায় না? আপনি শুধু একবার আমার হাতটা ধরুন। কোটি মানুষ এর মধ্যে আমি শুধু আপনাকেই ভালোবাসে যাব সারা জীবনের জন্য। আপনি কি আপনার সাজানো পৃথিবীতে আমাকে বসবাস করতে
দিবেন নাকি? পরিশেষে একটা কথাই বলতে চাই, এই বখাটের হাতটা একবারের জন্য ধরেই দেখুন, আমি আপনার জন্য নিজের পুরো লাইফ চেঞ্জ করে দিব। আপনার মনের মতো হয়ে সমাজের আপনার যোগ্য হয়ে উঠব। আপনি কি আমাকে আপনার সাথে জ্যোৎস্না রাতে রেল লাইনের উপর হাঁটার অধিকার দেবেন? অনেক অনেক ভালোবাসি, মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাকে ভালোবেসে যাব, সেই অধিকারটুকু আমার চাই। তানহা রাজের কথা শুনে চুপ করে আছে, কিছু বলছে না। তানহা ভাবতে পারেনি রাজ এমন কিছু একটা করে বসবে আজ। তানহাও কিছু বলছে না, চুপ করে শুধু রাজের বলা কথাগুলোই ভেবে যাচ্ছে। চুপ করেন না থেকে হ্যাঁ অথবা না বলুন। হ্যাঁ বললেও আপনি আমার, না বললেও আপনি আমার, কারণ রাজ যেটা চাই সেটা যে কোনো মূল্যে রাজ এর চাই। রাজ মনের অনুভূতিতে প্রকাশ করলাম। এখন আপনার কিছু বলার থাকলেও বলতে পারেন। মনের অনুভূতি প্রকাশের সাথে আবার থ্রেড? এখানে থ্রেটের কিছুই নাই, যেটা সত্য সেটাই বললাম। এখন বলেন আপনার মতামত কি? যদিও আপনার মতামতের কোনো যায় আসে না, তবু এই যে 3 মাসে তুই আমার সাথে যেমন করেছিস, এই যে 3 মাসে প্রতিদিন ফুল দেওয়া, চিঠি দেওয়া, ভালোবাসি কথা বলা, এসব কি তুই মন থেকে মিন করে বলছিস নাকি আবেগের বশে? উপরের কথাগুলো কি আবেগের বশে? 90 দিনে 88টা চিঠি, 88টা গোলাপ ফুল, সাথে অগণিত ভালোবাসি কথা বলা, সাথে থাপ্পড় খাওয়া, এসব কি আপনার আবেগ মনে হয়? আমি যা বলেছি সব মন থেকে মিন করে বলেছি। এটা আমার ক্ষণিকের আবেগ না, এটা আমার সারা জীবন জমানো ভালোবাসা। যে ভালোবাসা একদিন নয়, ধীরে ধীরে আপনার প্রতি জন্ম হয়েছে। আচ্ছা, আপনি কখনো দেখেছেন আমি অন্য কোনো মেয়ের পিছে ঘুরেছি বা কাউকে গোলাপ চিঠি দিয়েছি? যা দিয়েছি শুধু আপনাকে, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি কি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেখেছেন আমায় কখনো? তানহা চুপ করে আছে, কিচ্ছু বলছে না, কারণ তানহা জানে রাজ তাকে কতটুকু ভালোবাসে। আর রাজ যা করেছে সব মন থেকে তানহার প্রতি ভালোবেসে করেছে। তখন রাজ কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আচ্ছা, আমি যে আপনাকে প্রতিদিন গোলাপ চিঠি দেই, আপনি কি চিঠিগুলো কোনোদিন খুলে দেখেছেন? না, শুধু প্রথম দিন দেখিয়েছিলাম। কেন, কি আছে ওই চিঠির মধ্যে? হোয়াট? আমি দেখেছি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।